কি রে হাসান, এত চুপচাপ কেন? ভয় টয় পাইছিস নাকি? না ভাইজান, ভয় পাই নাই। আসলে ভাবতাছিলাম কি অদ্ভুত এই জীবন। এই মেয়েটারও তো হয়তো কত আশা আছিল। আজ দেখেন একলা একটা লাশ হইয়া ভ্যানের উপর পইরা আছে। আপন বলতে পাশে কেউ নাই। এইটাই তো দুনিয়ার নিয়ম রে ভাই। পানি যেমন জীবন দেয়, তেমনি আবার জীবন কাইড়াও নেয়। যার দুনিয়াতে কেউ নাই, তার আল্লাহ আছেন। আর শেষ বিদায়ের লাইগা তো আমরা আছি। জানি না কে লেগা লাশটার দিকে খুব মায়া লাগতাছে। বয়সও তো বেশি না, মুখটার দিকে চাইলেই কেমন একটা মায়া লাগে। কিন্তু শরীরটা পানিতে ভাইসা ভাইসা একেবারে ফুইলা ঢোল হইয়া গেছে। 3 দিন ধইরা নদীতে ভাসতাছিল। পুলিশ আগে মর্গে পাঠাইছিল, তারপর আমাকে হাতে দিছে। পানিতে ডোবা লাশের এই এক কষ্ট, শরীর আর আগের মতো থাকে না। আর বেশিরভাগ সময় এই লাশগুলো স্বাভাবিকভাবে মরেও না। কেউ মায়েরা ফালায়, কেউ নির্যাতন কইরা নদীতে ফালাইয়া দেয়। শরীরের ওপর যা যায় তা তো চোখে দেখা যায় না সব সময়। আল্লাহ রে, কত কঠিন মরণ! আল্লাহ যেন কাউরে এমন পরিণতি না দেয়। হা, ঠিকই কইছস। কিন্তু মকবুল ভাই এখনো আইলো না কেন? মকবুল ভাই, ও মকবুল ভাই, গেটটা খোলেন। আইতাছি ভাই, আইতাছি। ইনি হচ্ছেন আব্দুল করিম। প্রায় 15 বছর ধরে বেবারিশ লাশের দাফন কাফনের কাজ করছেন। কত শত মানুষকে শেষ আশ্রয়স্থলে পাঠিয়েছেন তার কোনো হিসেব নেই। হাসান নতুন যোগ দিয়েছে তার সাথে। ছেলেটা সাহসী, কিন্তু লাশের প্রতি তার মায়া আর কষ্ট এখনও তার মন থেকে পুরোপুরি যায়নি। আজ রাতে তারা নদীতে ভেসে ওঠা এক অজ্ঞাত তরুণীর লাশ দাফন করতে কবরস্থানে এসেছে। আজ তো অনেক রাত কইরা আইলা। আর কইেন না ভাই, থানার সব কাগজপত্র আর ছাড়পত্র পাইতে পাইতেই রাত হইয়া গেল। হ্যারিকেনের স্বল্প আলোয় গোরস্থানের চারপাশটা খুব একটা দেখা যাচ্ছে না। লাশটি মাটিতে নামিয়ে রাখতেই হাসানের চোখে পড়ল লাশের গলায় থাকা একটা দাগের উপর। ভাইজান, ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন? কি জিনিস? মাইনাটার গলায় কিসের জানি একটা দাগ। মনে হইতাছে চিকন চেইন বা সুতা কিছু একটা পরানো আছে, কিন্তু ওই জিনিসটা এখন আর নাই। কেউ হয়তো খুইলা লয়ে গেছে। আরে বাদ দে তো, কত কিছুই তো থাকতে পারে। এখন আজ এটা চিন্তা বাদ দিয়া কামে হাত লাগা। তোমরা কবর খুঁড়ো, আমি তাহলে পানি আনতে যাই। মকবুল আলী পানি আনতে চলে গেলেন। করিম আর হাসান কবরের জায়গা মাপতে লাগলো। হঠাৎ করেই চারপাশের বাতাসটা কেমন যেন ঠান্ডা আর ভারী হয়ে এসেছে। একটা ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে ভেসে আসছে তাদের, যেন নদীর কাদা পানির গন্ধ। হাসান বেশ অস্বস্তি নিয়ে চারপাশে তাকাতে লাগলো। ভাইজান, একটা গন্ধ পাইছেন? পচা পানির গন্ধ। হ, পাইতেছি। গোরস্থানের পাশের নালা থেকে হয়তো বাতাসে ভাইসা আইতেছে। তুই কামে মন দে। করিম কথাটি বললেও তার অভিজ্ঞ মন বলছিল ব্যাপারটা স্বাভাবিক নয়। সে কোদাল দিয়ে মাটিতে প্রথম কোপ বসাতেই কোথা থেকে যেন এক চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। কান্নার শব্দটা করুণ এবং যন্ত্রণাদায়ক, যেন কেউ পানিতে পড়ে ডুবুডুবু অবস্থা থেকে কাঁদছে। হাসান ভয়ে কোদাল ফেলে করিমের হাত চেপে ধরল। হাসান, কি করতেছ সেইগুলা? হাত ছাড়। ভাইজান, হুনতাছেন? কে এটা জানি কানতাছে। চুপ, কোনো কথা বলবি না। যা শুনছস শুনছস। গোরস্থানে কোনো শব্দে কান দিবি না। মনে করবি কিচ্ছু শোনস নাই। আয়, তাড়াতাড়ি কাম শেষ করি। করিম মুখে সাহস দেখালেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সে বুঝতে পারছিল আজকের রাতটা অন্য রাতের মতো এত সহজ হবে না। কিরে, মাটি এত ভেজা ভেজা লাগে কেন? কয়দিন ধরে তো বৃষ্টি হয় নাই। ভাইজান,
আমার শরীরটা কেমন জানি লাগতাছে, মনে হইতাছে কেউ আমার গলায় তার গরম নিঃশ্বাস ফেলাইতাছে। চলেন ভাইজান, তাড়াতাড়ি কাম শেষ কইরা চইলা যাই। মকবুল আলী পানি নিয়ে ফিরে তিনিও পরিবেশের অস্বাভাবিকতা কিছুটা টের পেলেন। কিরে হাসান, কবর খোঁড়া বাদ দিয়ে এমন জড়সড় হইয়া আসোস কেন? আর এত গন্ধ কিসের? বুঝতেছে না ভাইজান, কই থেকে জানি গন্ধটা আইতেছে। আবার দেখেন মাটিটাও কেমন জানি ভেজা। আরে এইগুলা কিছুই না, পাশে নলার গন্ধ। আর বর্ষাকাল না, বর্তমানে মাটি এরকম একটু আধটু ভেজা থাকবই। দেহি, দে কোদালটা দে। মকবুল আলী কিছুটা আঁচ করতে পারলেন। সে আর কথা না বাড়িয়ে দ্রুত কবর খোঁড়ার কাজে সাহায্য করতে লাগলেন। হইছে মকবুল ভাই, আর কবর খোঁড়ার দরকার নাই। এমনি তো গোরস্থানের ভাবসাব আজকা খুব একটা ভালো ঠেকতেছে না। চলেন লাশ কবরে নামাই। হাসান, ধর লাশটা। হ ভাইজান, ধরেন ধরেন। লাশ কবরে নামানোর সময় ঘটল আরও এক ঘটনা। লাশটা কবরে নামাতেই কবরের ভেতর থেকে পরিষ্কার পানি বের হতে শুরু করলো, যেন কোনো ঝর্ণার মুখ খুলে গেছে। অল্প সময়ের মধ্যেই কবরের নিচে পানি জমে গেল। আস্তাগফিরুল্লাহ, এইটা কি দেখতাছি? কবরের তলে পানি আসে কই থিকা? ভাইজান, আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছা করতেছে না। আমার মনে হইতেছে লাশটা আমাগুলোকে কিছু একটা করতে চায়। আর একটাও কথা না, যা হওয়ার হইছে, মাটি চাপা দে, তাড়াতাড়ি কর। তারা প্রায় এক প্রকার তাড়াহুড়ো করেই মাটি চাপা দেওয়ার কাজ শেষ করলো। দোয়াদুরুদ পড়ে কোনোমতে কাজ শেষ করে তিনজন গোরস্থান থেকে বের হলো। রাত তখন প্রায় 3টে বাজে। বাড়ি ফেরার সময় করিম হাসানকে বলল, শোন হাসান, আজকে যা দেখছস সব ভুইলা যা, আর সোজা বাড়ি যাবি, পিছনে ফিরেও তাকাবি না। যদি বেশি ডর লাগে তাহলে আজকের রাতটা আমার বাড়িতে থাইকা যা। না ভাইজান, ঠিক আছে, আপনিও সাবধানে যাইয়েন, কাল সকালে দেখা হইব। মকবুল ভাই, আপনিও একটু দেখে শুনে থাইকেন। হ করিম, তুমি চিন্তা কইরো না, আল্লাহ ভরসা। করিম নিজের বাড়ির দিকে রওনা হলো। গোরস্থান থেকে তার বাড়ি বেশি দূর নয়। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসলেও চোখের ঘুম উধাও হয়ে গেছে। কবরের ভেতর পানি ওঠার দৃশ্যটা তার মাথা থেকে কিছুতেই যেন নামছে না। ভাবতে ভাবতে কখন যে বাড়িতে পৌঁছে গেছে সে খেয়ালই করেনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই তার চোখ দুটো ঘুমে লেগে গেল। হঠাৎ ফোঁটা ফোঁটা পানি পড়ার শব্দে করিমের ঘুম ভেঙে গেল। প্রথমে সে ভাবল হয়তো বাহিরে বৃষ্টি হচ্ছে, আর সে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে ঘরের চাল হয়ে। কি ব্যাপার, বৃষ্টি নামলো নাকি? না, যাই তো দেখি বাইরে কিছু ভিজতেছে নাকি। করিম বিছানা থেকে উঠে গিয়ে দেখল বাহিরের আকাশ পরিষ্কার, বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। তার ঘরের চালের এক কোণ থেকে টপ টপ করে পানি পড়ছে। কি আজব কারবার, বাইরে কোনো বৃষ্টি নাই অথচ ঘরের চাল দিয়ে পানি পড়ে। এ পানি পড়ে কই থেকে? করিম একটা বাটি এনে পানির নিচে রাখলো, কিন্তু তার অস্বস্তি কাটলো না। সে জানালার কাছে গিয়ে দাঁড়াতেই দেখল উঠানের কোণায় রাখা জলের ড্রামটার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরনে তার ভেজা সালোয়ার কামিজ। মুখটা স্পষ্ট না দেখা গেলেও করিমের বুঝতে আর বাকি রইল না এটা আর কেউ নয়, আজ রাতের দাফন করা সেই তরুণী। কে কে ওখানে? কথা বলেন না কেন? কে আপনি? ওইখানে কি করতেছেন? উত্তর দেন, কে আপনি? ছায়ামূর্তিটি কোনো জবাব দিল না। করিমের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে তাকে ইশারা করে ডেকে হাঁটতে শুরু করলো সামনের দিকে। করিমও হাঁটতে শুরু করলো তার পিছু পিছু, যেন তার বুদ্ধিমত্তার লোপ পেয়েছে। সে জানেই না সে কোথায় যাচ্ছে। দাঁড়ান কইতাছি, কে আপনি? দাঁড়ান।
হাঁটতে হাঁটতে করিম নদীর ঘাটের সামনে চলে এসেছে। এসে দেখলো নদীর ধারে যেখান থেকে তারা গতকাল মেয়েটির লাশ উদ্ধার করেছিল, ঠিক সেখানেই হুবহু আরেকটি মেয়ের লাশ পড়ে রয়েছে। ছায়ামূর্তিটি লাশের কাছে গিয়ে এক করুণ আকুতি করতে করতে প্রবেশ করলো তার ভেতর। করিমের এ দৃশ্য দেখে জ্ঞান হারানোর উপক্রম। সে কোনো মতে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায়। কি কোন ভাইজান, আমার লগে তো কাইল একই ঘটনা ঘটছে। সারা রাইতে আমি ঘুমের মধ্যে খালি পানি পড়ানোর শব্দ পাইছি। একবার তো ঘুম ভাঙ্গা দেখি আমার বিছনার চার পাঁচটা পুরা ভিজা। আর আমার কথা কি কমু, ফজরের আজানের আগে কবরের দিক থেকে কান্নার আওয়াজ পাইয়া আমি বাইরে আইছিলাম। আইসা দেহি নতুন কবরটার উপরে একদম ভেজা, যেন কেউ কয়েক বালতি পানি ঢাইলা দিছে। হাসান, আমার মনে হয় ওই মায়াটা আমাগরে কিছু কইতে চায়। ওর আত্মা মনে হয় শান্তি পায় নাই। নিশ্চয়ই কোনো রহস্য আছে এর পিছনে। হ করিম, আমারও তাই মনে হইতাছে। কিছু একটা তো করতে হইবই। চলেন কবরটার কাছে যাই, ভালো করে দেখতে হইব কোনো নিশানা পাওয়া যায় কিনা। এখন না করিম, এখন গেলে কিছুই পাওয়া যাইব না। এখন তোমরা বাড়ি চইলা যাও, রাইতে আইসো। রাইত হইলে ওর একটা সমাধান বাইর হইব। কারণ গোরস্থানে দিনের চাইতে রাইতেই সজাগ থাকে বেশি। ঠিক আছে ভাইজান, আমরা তাইলে রাইতেই আসমু। হাসান চল। চলেন ভাইজান, মকবুল ভাই চলে আইছে। আবার তারা তিনজন মিলে সেই নতুন কবরের দিকে এগিয়ে যাচ্ছে। কাছে গিয়ে তারা অবাক হয়ে দেখল কবরের এক পাশে মাটি কিছুটা উঠে আছে, আর সেই উঠানো মাটির ভেতর থেকে রূপার তৈরি একটা জিনিস যেন চকচক করছে। এইটা কি জিনিস? করিম সাবধানে হাত বাড়িয়ে মাটির ভেতর থেকে জিনিসটা বের করে আনলো, আর ওটা ছিল রূপার তৈরি একটা তাবিজ। তাবিজের মুখটা সামান্য খোলা। আরে এইটা তো তাবিজ মনে হইতাছে, হয়তো মায়াটার গলায় আসিল। ভাইজান, আমার মনে আছে আমি কইছিলাম না ওর গলায় কিসের জানি একটা দাগ। তাইলে কি এই তাবিজটাই আড়াই গেছিল? হইতে পারে, কিন্তু এই তাবিজ মাটির তল থেকে আইলো কেমনে? আমরা তো লাশ দাফন করার সময় কিছুই দেখি নাই। করিম তাবিজটা হাতে নিয়ে ভাবতে লাগলো। তার মনে হচ্ছে গতকাল রাতে দেখা সেই ছায়ামূর্তিটি হয়তো এই তাবিজটির কথাই বলতে চেয়েছিল। সে সাবধানে তাবিজের ভেতরে থাকা ভেজা কাগজটা বের করে আনলো। কাগজটা ভিজে এতটাই নরম হয়ে গিয়েছে যে প্রায় ছিঁড়ে যাচ্ছে। মকবুল ভাই, মকবুল ভাই, আপনি তো আরবি পড়তে পারেন, দেখেন তো কিছু বোঝা যায় কি না। মকবুল আলী কাগজটা হাতে নিয়ে হ্যারিকেনের আলোতে ভালো করে দেখার চেষ্টা করলেন। কাগজের এক পাশে দোয়া কালাম লেখা, কিন্তু অন্য পাশে বাংলায় কিছু একটা লেখা রয়েছে। এক পাশে তো আয়াতুল কুরসি লেখা, কিন্তু অন্য পাশে তো একটা নাম আর ঠিকানা দেওয়া আছে। আয়েশা আক্তার, পিতা আব্দুল মালেক, গিরাম পূর্বচর। নাম ঠিকানা? তার মানে তো এই মাইয়া বেওয়ারিস না। সর্বনাশ! তাইলে তো আমরা ওর বাড়ির লোকের খবর না দিয়াই দাফন কইরা ফালাইছি। এই জন্য হয়তো মায়াটার আত্মা শান্তি পায় নাই, বারবার আমাগো কাছে আইতাছে। পূর্বচর গ্রাম তো এখান থেকে বেশি দূর না, নদীর ওই পারে। আমার আর কিছু বোঝার বাকি নাই। ওই মাইয়া চাই আমরা যেন ওর লাশটা ওর পরিবারের কাছে পৌঁছাইয়া দেই। এই তাবিজটা আমাদের পথ দেখানোর জন্যই মাটি ফুইরা বাইর হইছে। করিমার এক মুহূর্ত দেরি করলো না। সে হাসানকে নিয়ে সঙ্গে সঙ্গে পূর্বচর গ্রামের দিকে রওনা হলো। পূর্বচর গিয়ে আব্দুল মালিকের বাড়ি খুঁজে বের করতে তাদের খুব বেশি কষ্ট হলো না। তারা জানতে পারলো আয়েশা নামের একটি মেয়ে 3 দিন ধরে নিখোঁজ। তার বাবা মা পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে। চাচা, আমরা একটা খবর নিয়ে আইছি। কি খবর বাবা? আমার আয়েশার কোনো খোঁজ পাইছো? চাচা,
মনটারে শক্ত করেন। আপনার মাইয়া দুনিয়াতে আর নাই। 3 দিন আগে নদীতে তার লাশ পাওয়া গেছিল। আমরা বেওয়ারিশ ভাইবা দাফন কইরা দিছিলাম। এই কথা শোনার পর আয়েশার পরিবারে যেন আকাশ ভেঙে পড়ল। তাদের কান্নায় চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। পরে জানা গেল আয়েশা সাঁতার জানত না। নদীর ঘাটে পা পিছলে সে পানিতে পড়ে যায়। স্রোতের টানে তার লাশ ভেসে গিয়েছিল বহুদূর। চাচা, আমরা ভুল করে ফেলাইছি। আপনারা যদি চান, আমরা কবর থেকে লাশ তুইলা আবার আপনারে ফিরাইয়া দিতে পারি। না বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোমরা আমার মাইয়ারে শেষ আশ্রয় দিছো, এইটাই অনেক। শুধু আমার একটা অনুরোধ, আমার নিজের চোখে ওর কবরটা একবার দেখতে চাই। সেদিনই আয়েশার বাবা মা গোরস্থানে এলো। তারা আয়েশার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়ল। করিম, হাসান আর মকবুল আলীও তাদের সাথেই যোগ দিল। সেদিন রাতে করিম স্বপ্নে দেখল আয়েশা নামের সেই মেয়েটি একটি সাদা পোশাক পরে তার দিকে তাকিয়ে হাসছে। তার মুখে আর কোনো কষ্ট বা আকুতি নেই, বরং তার মুখে এক ধরনের প্রশান্তির হাসি। বুঝলি হাসান, প্রত্যেকটা লাশের একটা গল্প থাকে। আমরা শুধু দাফন করি, কিন্তু তার পেছনের গল্পটা জানতে পারি না। আল্লাহ হয়তো মাঝে মাঝে আমাকে সেই গল্পটা জানানোর জন্য কিছু ইশারা দেয়। ঠিকই কইছেন ভাইজান। আজ থাইকা আর কোনো লাশই আর আমার বেবারিশ মনে হইব না। সব লাশেরই একটা না একটা ওয়ারিশ তো আছেই। আব্দুল করিম একটা দীর্ঘ শ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তার মনে হলো সে শুধু একজন লাশ বাহক নয়, সে আসলে মৃত মানুষদের শেষ ইচ্ছে পূরণের একজন বার্তাবাহক।